রয়েছে, আমাদের একটি বিপ্লবী চরিত্র রয়েছে, আমরা আপোষহীন। সুতরাং এই আন্দোলন থেকে আমাদের দূরে রাখার জন্যই একটি চক্রান্ত চলছে। এখন যেহেতু সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছে আমাদের বিরোধী দলগুলোর, আমরা নতুন করে নতুন কৌশলে আবার আন্দোলন শুরু করব, যাতে করে আমরা আন্দোলন শুরু করতে না পারি, আমাদেরকে ভয় দেখাতে এবং জনগণের মধ্যেও এক ধরনের বিভ্রান্তি এবং ভয় সৃষ্টি করতেই, এবং আমরা যারা ভিন্ন মতের নেতাকর্মীরা রয়েছি তাদের মধ্যে ভয় এবং ত্রাস সৃষ্টি করতেই এই ধরনের চক্রান্ত করা হয়েছে। কিন্তু আমরা আগেও বলেছি, এখনো বলছি, চক্রান্ত ষড়যন্ত্র করে আইয়ুব খান, ইয়াহিয়া খান, এরশাদ, ফখরুদ্দিন, মঈনুদ্দিন তারা তাদের পতন কখনোই বন্ধ করতে পারে নাই। শেখ হাসিনা সরকার চক্রান্ত করে ষড়যন্ত্র করে তার যে অনিবার্য পতন, সেই পতন কখনোই বন্ধ করতে পারবে না। তার পতন অনিবার্য এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে। গণতন্ত্রের পক্ষে আমরা লড়াই করছি। এই লড়াইয়ে আমরা দেশের সকল মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আর কোন প্রশ্ন? এক এক করে বলেন। আমি এই প্রশ্নের উত্তর আগেই দিয়েছি। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করেছি, আমরা ঐতিহাসিক সংস্কার আন্দোলনে আমাদের যে সংগ্রামী চরিত্র, ওই সময় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আমাদেরকে বিভিন্ন অফার দেওয়া হয়েছিল, আমাদেরকে চাকরি দিবে, গাড়ি বাড়ি দিবে, টাকা পয়সা দিবে, নানান প্রলোভন দেখিয়েছিল। আমরা কারোর কাছে মাথা নত করি নাই। আমরা লাখো শিক্ষার্থীকে সাথে নিয়ে সেই আন্দোলন সফল করেছিলাম। এবং এই যুগপৎ আন্দোলনে আমাদের যে বিপ্লবী চরিত্র, আমাদের যে সংগ্রামী চরিত্র, তার সাক্ষী আপনারা নিজে। আপনারা দেখেছেন যে পুলিশ এই পল্টনে অসংখ্যবার আমাদেরকে বাধাগ্রস্ত করেছে। আমরা পুলিশি বাধা উপেক্ষা করে আমরা আমাদের মিছিল সমাবেশ আমরা সফল করেছি। সুতরাং এই তরুণ শক্তি যে রাজপথে রয়েছে, এই তরুণ শক্তি যদি লাগাতার ভাবে রাজপথে থাকে, যেমনি ভাবে কোন সংস্কার আন্দোলনের সময় আমরা একসময় 20 জন 50 জন রাজপথে ছিলাম, এরপরে একসময় লাখো লাখো কোটি কোটি শিক্ষার্থী আমাদের আহ্বানে সাড়া দিয়ে নেমে এসেছিল, ঠিক একইভাবে এখনো বাংলাদেশের ক্ষুব্ধ জনগণ আমাদের আহ্বানে সাড়া দিয়ে রাজপথে নেমে আসতে পারে, সেই ভয় কিন্তু সরকারের মধ্যে রয়েছে। গণ অধিকার পরিষদকে সরকার ভয় পায়, তার প্রমাণ আবারও আপনারা পাচ্ছেন। কোন আন্দোলনের সময় দেখেছেন আমরা আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রেখেছিলাম, এবং এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে ছিল না। কিন্তু গণ অধিকার পরিষদ জনগণের সাথে বেইমানি করে নাই। গণ অধিকার পরিষদ রাজপথে ছিল, যে কারণে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃত্ব নুরুল হক নূর সহ আমাদেরকে যদি থামানো যায় এবং জেলে বন্দী করে রাখা যায়, বাক্সবন্দী করে রাখা যায়, তাহলে তার ওইভাবে আন্দোলনটা গড়ে উঠবে না, এটি সরকার জানে। সেই জায়গা থেকেই পুরাতন মামলায় নুরুল হক নূরের বিরুদ্ধে এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ভাই আপনি ওকে, সাংবাদিক ভাইরা থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঈদের পরের আন্দোলন বলতে আসলে বিষয়টি আসলে এরকম না যে আমরা ঈদের পরেই সবসময় আন্দোলন করব। আমাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলছিল। যেহেতু পবিত্র মাহে রমজান, আমরা মাহে রমজানে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, আমরা আমাদের দল এবং সংগঠনকে গুছিয়েছি, এবং এখন নতুন করে নতুন কৌশলে আন্দোলন করার জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে। আমরা এই সরকার যেহেতু অবৈধ এবং ভারতের সহযোগিতায় এবং ভারতের পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় রয়েছে, সুতরাং এই ভারতীয় একটি বিদেশি সরকার, এই সরকারকে বাংলাদেশের জনগণের সরকার বলা যায় না। এই সরকার ভারতের সরকার। এই ভারতের সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে জনগণ ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্য বর্জন শুরু করেছে, এবং জনগণ ইতিমধ্যে দেখেছেন যে এই ঈদে কোনো ভারতীয় পোশাক কেনে নাই, এবং রমজানে ভারতীয় কোনো পণ্য কেনেনি। সুতরাং আন্দোলন কিন্তু রমজানের মধ্যেও চলেছে, এবং এখন আমরা নতুন কৌশলে আমরা সমস্ত দলকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করব। আমরা এর আগে যেটি হয়েছে যে অনেক দল যুগপৎ আন্দোলনে ছিল, অনেকে ছিল না। আমরা এখন সকলের সাথেই কথা বলেছি, এখন সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে চাই। আমি একটা আপনারা বলছেন সরকার দমন নিপীড়ন করছে। আমরা লক্ষ্য করি 28 তারিখের পরে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বকে বিভিন্ন সময়
বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে, কিন্তু গণ অধিকার পরিষদ বলছেন করতে করেনি। এখন কেন আপনাদের মনে হয় যে ওদের ছেড়ে আপনাদের এখানে কি আসলে সরকারের একটি কৌশল? সরকার তো সবসময় সবগুলোর ডিম এক বাক্সের ভিতর রাখবে না। ওই সময় বিএনপি সহ বড় দলগুলোকে দমন করেছে। এখন যখন দেখছি যে ওই সময় বিএনপিকে দমন করলেও আমাদেরকে থামানো যায়নি, সুতরাং নির্বাচনের পরে এখন আমাদেরকে দমন করার জন্য তারা সর্বাত্মক ষড়যন্ত্র করছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি একটু এসিস্ট করছি। যে কোশ্চেনগুলো আমি এক্সপেক্ট করেছিলাম যে আপনাদের কাছে আসবে আজকের বিষয় নিয়ে, দুর্ভাগ্যবশত যে প্রশ্নগুলো হয়তো আমরা আনতে পারিনি, সেগুলো হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এটা আপনাদের জানা আছে। সেই অ্যাক্ট কিন্তু এখন নেই, সেটা চেঞ্জ হয়ে গেছে। সেটা কি সাইবার ল অ্যান্ড সিকিউরিটিজ অ্যাক্টে চলে এসেছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কয়টা ধারায় মামলা দিয়েছে? 3টা ধারা, একটা 25, একটা 29, একটা 31। এবার আসি যে মামলাটা আদৌ চলতে পারে কিনা। তো মামলাটা করবে কে? যে ক্ষতিগ্রস্ত হবে সে তো করবে। সে কিন্তু করলেন না, নওফেল সাহেব করলেন না, মাননীয় প্রধানমন্ত্রীও করলেন না। করলেন কে? একজন পরিচিত হওয়ার জন্য একটি বিশ্ববিদ্যালয় বিপদগামী একজন ছাত্র করলেন। আজকে কিন্তু সে আইনটা নেই, অটোমেটিক্যালি কিন্তু সেটা ইনফ্যাকচুয়াস হয়ে যায়। এবার যদি আমি আসি যে সেই 25, 29, 31 আইনে কি আছে? আইনটা বলেছে আমাদের বাংলাদেশের সংবিধান যে 30 লক্ষ শহীদের বিনিময়ে যে দেশটা আমরা পেয়েছি, আজকে যে একত্রিত হয়েছি, সেই সংবিধানের মাধ্যমেই বলা আছে যে আর্টিকেল 8-এ বলেছে হলো ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসে দুটো শুধু আমি উপাদান বলি, সেটা হলো একটা কি রয়েছে হিউম্যান রাইটস, আর একটা রয়েছে আমাদের ডেমোক্রেসি। তাহলে ডেমোক্রেসি কি? আমার অধিকারটা তো আমি বলবো, আপনার অধিকারটা আপনি বলবেন। এবার শেষ। এরপরে আসি কি বলছে আর্টিকেল 26-এ কি বলেছে? 26-এ বলেছে হলো যদি কোনো আইনের সাথে সংবিধানের সাংঘর্ষিক কিছু হয় তাহলে সেই আইন কার্যকরী হবে না। একদিকে বলছে গণতন্ত্র, একদিকে বলছে যে আইনের সাংঘর্ষিক, তাহলে কিন্তু এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আইন হয় না। এবার চলে আসি আর্টিকেল 36, 37, 38, 39। 38-এ আমার কি বলেছে? যে অ্যাসেম্বলি, যে আমি তো আমার কথা বলতে পারবো, আমার অ্যাসোসিয়েশন নিয়ে আমি চলতে পারবো, সেটাও কিন্তু তারা ভায়োলেট করছে। সুতরাং এই সরকার যে কোনোভাবেই আমাদেরকে ক্ষান্ত দেবে না। আজকে হয়তো নূরকে ধরেছেন, এবং এর আগে দেখেছেন যে আমাদের প্রিয় রাশেদ খানকে কি করলেন? একই মামলায় 2 জন লোক দেখতে শুনতে ভালো, স্বাস্থ্য ভালো, ওনাদের খুঁজে পাচ্ছে না। অথচ ওনাদের খুঁজে পাওয়া যায় ওই যে হারুন সাহেবের ওখানে নাকি কি সব ওই ভাতের হোটেল নাকি আছে, ওখানে খাওয়া দাওয়া আছে, ওনাদের পাওয়া যাচ্ছে না। পাওয়া যায় হলো আমাদের রাশেদ খানকে, ওনার নামেও মোদী বিরোধী আন্দোলনে দিয়েছে। সুতরাং আমরা অনেক আগের থেকে টার্গেটেড ছিলাম, যেহেতু আমাদের প্রতি আপনাদের সবার ভালোবাসা আছে, এই কারণেই তারা নির্বাচনে সংকালীন অবস্থায় তারা আমাদেরকে ওইভাবে টার্গেট করেনি। এখন দেখেছি এরপরও আমরা থেমে যাইনি, অনেকে থেমে গেলেও আমরা আছি, আপনাদের দোয়া নিয়েই থাকবো। এবং এইসব কারণেই আমাদের নূর এবং রাশেদকে যদি তারা আটকে দিতে পারে, জেলে নিতে পারে, তাহলে তারা মনে করেছে যে ক্ষান্ত করতে পারবে, আন্দোলনকে তারা ধ্বংস করতে পারবে। কিন্তু নূর রাশেদের সংগঠন গণ অধিকার, নূর রাশেদ কেন তাদের পরিবার শুদ্ধ যদি নিয়ে যায়, এই আন্দোলন থাকবে না। এই বলেই আমি আমার আহ্বান এবং বক্তব্য এবং এক্সপ্লেনেশন শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদের আমার নাম হলো বিপ্লব কুমার পোদ্দার। আমি একজন সামান্য সহসভাপতি এবং খুব সামান্য মানের একজন আইনজীবী। আমি ইংল্যান্ডেও করি, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টেও আছি, আবার আমি বাংলাদেশের কিছু মামলায় বাইরেও কিছু পরিচালনা করি। ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা। আশা করি রাজপথে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে।